হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা হিসাব বিজ্ঞান প্রশ্নপত্রের দ্বিতীয় অংশটুকু সমাধান দেখব। কোশ্চেন শুরু হবে 16 নম্বর থেকে। নিচের কোনটির কারণে মোট সম্পত্তি হ্রাস পায়? মোট সম্পত্তি হ্রাস পাবে নগদ লভ্যাংশ দিলে, কারণ এখানে আপনার নগদ টাকা আছে, অন্য কোথাও নগদ টাকা নাই। ক্লিয়ার না বিষয়টা? অগ্রিম আয় কোন ধরনের হিসাব? আমরা না দেখি, অগ্রিম আয় মানে দায়, এটা আমরা জানি। কোম্পানি আইনের 1854 অনুযায়ী রূপান্তর করার মধ্যে কতদিন? বেসিক, এটার জন্য আপনি একটু ম্যানেজমেন্টের থিওরি রাখবেন। ম্যানেজমেন্ট থেকে কোশ্চেনটা আসছে, অ্যাকচুয়ালি 15 দিন সময় লাগে। একক প্রতি উৎপাদন ব্যয় কত? তাহলে আমাদের সূত্র হচ্ছে প্রোডাকশন কস্ট পার ইউনিট। ফর্মুলা কি ছিল? টোটাল প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি। এটা বিগত বছর একটা প্রশ্ন ছিল আমাদের, সে বিগত বছর প্রশ্ন থেকে হুবহু আসছে। আমরা সেই কোশ্চেনটাকে এর আগেও সলভ করেছি। প্লিজ অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা ডেসক্রাইব বুঝতে পারবেন। আপাতত আমরা বুঝি টোটাল প্রোডাকশন কস্ট কত। টোটাল প্রোডাকশন কস্ট দেওয়া আছে এখানে 60,000 টাকা। টোটাল প্রোডাকশন ইউনিট কত, এটা বের করবো কিভাবে? টোটাল প্রোডাকশন ইউনিট বের করার জন্য আমাদের কাছে সূত্র ছিল, আমরা বিক্রয়ের সাথে এটা যোগ করে দিব এবং এটাকে মাইনাস করে দিব। সূত্রটা কিভাবে আসছে আমি আগের ভিডিওতে ডিসক্রাইব করেছিলাম। তাহলে 6200 যোগ 800, 7000 বিয়োগ 1, 6000, 10। সি হচ্ছে আমাদের কাছে উত্তর। চুক্তির অবর্তমান অংশীদারি ব্যবসার লাভ কিসের ভিত্তিতে বণ্টিত হয়? এটা তো আমরা জানি, সমানুপাতে বণ্টিত হবে। এটা নিয়ে আমরা আলোচনা না করব। নেক্সট, গাণিতিক সূত্রটা কোথায় যাচাই করি? রেয়ামিলে যাচাই করি। বেসিক কোশ্চেন আসছে, ফান্ডামেন্টাল কোশ্চেন। কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করি? আমরা আসবাবপত্রের উপর অবচয় ধার্য করি, তাই না? বেসিক, আমরা এগুলোর উপর আলোচনা করব না, কোশ্চেনগুলো দেখে যাই। কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? আমরা বর্ধিত রূপ যদি জানি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ ছিল a equal to l plus ওই যেটা সেখানেই ছিল a equal to l plus c plus r minus e minus d, ক্যাপিটাল যোগ রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। তাহলে দেখি আমরা, ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, বি নাম্বার বোঝানো হচ্ছে। নাম্বার 24, এখানে বলা হয়েছে লভ্যাংশ পরিমাণ কত হবে। আচ্ছা, এটা আমরা মেন্টালি সলভ করতে পারবো। একটু যদি আমরা মনোযোগ দিয়ে অঙ্কটা পড়ি একবার, অবশ্যই প্রশ্ন পড়বেন। হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য আপনাকে একই প্রশ্ন বারবার পড়তে হবে। প্রশ্ন দেখি, অভিহিত মূল্য শেয়ারে 5 লাখ, লভ্যাংশ দিয়েছেন 10%। এখানে আপনার অঙ্ক শেষ। বাজার মূল্য কত, বই কত, কোম্পানি কত লাভ করেছে, এটা প্যাটার্ন না। আপনি কতগুলো শেয়ার বিক্রি করলেন এবং শেয়ারে কত টাকা লভ্যাংশ দিতে চেয়েছেন, সেটাই লভ্যাংশ। তাহলে 5 লক্ষে 10% মানে 50,000 টাকা আমার অ্যান্সার। কোনটি আয় নয়? দেখেন দেখি কোনটা আয় নয়। এখানে যদি আমরা দেখি, এই যে আমাদের ঋণপত্র রয়েছে, ঋণপত্র বিক্রয় লব্ধ অর্থ রয়েছে, এটা কি আয়? এটা তো আয় না, তাই না? বাকি পণ্য বিক্রি করলে, সেবা দিলে, ভাড়া দিলে, এগুলো হচ্ছে আমার কাছে আয়। প্রদেয় নোট বাবদ ব্যাংক থেকে 5,000 টাকা ধার গ্রহণ করলে হিসাব সমীকরণে কি হবে? আচ্ছা, যে কারণেই হোক না কেন আপনি এক ধরনের ধারও গ্রহণ করেছেন। ধারে যদি গ্রহণ করেন তাহলে আপনার হচ্ছে দায় বেড়ে যাবে। সো আমাদের কাছে অ্যান্সারটা হচ্ছে দায় বৃদ্ধি। একটা অপশন আমরা জানি, আর দায় বাড়ছে কোথায় কোথায় দেখেন, দায় বাড়তিছে এখানে এবং এইখানে। এখন আপনি কিভাবে বুঝবেন? যেহেতু ধার গ্রহণ করেছেন ব্যাংক থেকে, তাহলে ক্যাশ আসছে, তার মানে সম্পদ বাড়বে এবং দায় বাড়বে। বি নাম্বার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, লভ্যাংশ সমতাকরণ তহবিল কোথায় প্রদর্শন করি? লভ্যাংশ সমতাকরণ তহবিল আমরা মালিকানা সত্ত্ব প্রদর্শন করি, মানে আর্থিক অবস্থা বিবরণীতে,
এবং এই একই ধরনের প্রশ্নটাই আমরা সংরক্ষিত যে আয় রয়েছে সেই সংরক্ষিত আয়তেও নিয়ে আসি, তার মানে এই নাম্বার হচ্ছে आंसर। 8 কম্পিউটার ক্রয় করে ক্রয় হিসেবে লিখেছেন যে কোনো ধরনের সম্পত্তি ক্রয় করে মূলধন জাতীয় কোনো ব্যয় করে এটাকে মুনাফা জাতীয় ব্যয় লেখা অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লেখা মানে নীতিগত ভুল। ক্লিয়ার? সহজ কোশ্চেন। মজুদ আবর্তন কত? মজুদ আবর্তনে যদি আমরা সূত্র জানতে চাই তাহলে আমরা আপনাদের মনে থাকবে মজুদ আবর্তনের সূত্র হচ্ছে নিচে হবে গড় মজুদ, উপরে হবে বিক্রিত পণ্যের ব্যয়, ইংরেজিতে লিখলে হয় কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় সংক্ষেপে লিখলাম। এখানে বিক্রিত পণ্যের ব্যয় কি দেওয়া আছে? দেওয়া আছে। এখানে বিক্রিত পণ্যের ব্যয় 12 লক্ষ টাকা। গড় মজুদ কত? প্রারম্ভিক মজুদ 80,000, সমাপনী মজুদ 1,20,000, দুটো যোগ করেন 80,000 যোগ 1,20,000 2 লাখ ডিভাইড বাই 2, 1 লাখ টাকা হচ্ছে আমার কাছে গড় মজুদ। লাস্ট দিন ক্লাসে বলেছিলাম আমি যতগুলো নিচে শূন্য থাকে তার এক ঘর আগে দশমিক দিতে হয়। 5টা শূন্য, তাহলে আমরা 5 ঘর আগে দশমিক দিব, মানে এখানে দশমিক দিব। ঠিক আছে, তার মানে आंसर হচ্ছে আমার কাছে 12। একটি অংশীদারি ব্যবসায়ে জোবায়ের এবং বাবুল দুইজন আগে থেকে অংশীদার ছিল, তাহলে আমরা যদি ওল্ড অংশীদার রেশিও বের করি, জোবায়ের এবং বাবুল আগে থেকে অংশীদার ছিল, তাদের রেশিও ছিল 5:4, তার মানে জোবায়ের পাইতো 5 ডিভাইডেড বাই 9, বাবুল পাইতো 4 ডিভাইডেড বাই 9। এরপরে তারা জামিলকে নতুন করে নিয়ে আসছে, জামিল JM, জামিলকে নতুন করে নিয়ে এসে তাকে আমরা অর্ধেক মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে জামিল যদি একা অর্ধেক নেয়, বাকি অর্ধেক নেবে এরা দুইজন, তো এদেরকে আমরা বাকি অর্ধেক দ্বারা মাল্টিপ্লাই করে দিব। মোট ছিল 5/4, ঠিক আছে, মানে মোট ছিল হচ্ছে 5:4, 9, এই 9 ভাগের নিচ্ছে এরা দুজন হাফ করে, তাহলে আপনি এটাকে 9 দ্বারা গুণ করে দিচ্ছেন, তাহলে আমাদের রেশিও চলে আসলো 5 9 2 18, 4 9 2 18, 9 9 2 18। দেখেন সব জায়গাতে আমাদের হরে 18 আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকলো কত? 5:4:9, এটা হচ্ছে आंसर 5:4:9। উত্তর কি চাইছে একটু দেখি। জামিল বাবুল জোবায়ের, জামিল বাবুল জোবায়ের মানে উল্টা যেতে হবে আমাকে, তাহলে 9 4 5, 9 4 5 কোথায়? 9 4 5 এখানে, ডি নাম্বার হচ্ছে आंसर। কার্যকরী মূলধন দেওয়া আছে এখানে, আমরা জানি যেটা কার্যকরী মূলধন সেটাই চলতি মূলধন। সে কার্যকরী মূলধনের সূত্র কি ছিল? সূত্র ছিল চলতি সম্পদ ডিভাইডেড মাইনাস চলতি দায়। প্রশ্ন হতে আমরা জানি অনুপাত 4:1, তাহলে চলতি সম্পদ 4, চলতি দায় 1, তাহলে কার্যকরী মূলধন কত? 3, তাই না? 4 থেকে 1 বিয়োগ করলে 3। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই যে 3, এই 3 অংশ সমান সমানই দেওয়া আছে এখানে 54,000, তাহলে উত্তর কি চাইছে? চলতি দায় কত? 3 যদি হয় 54,000, তাহলে 1 কত? আমরা দেখি কত দ্বারা ভাগ যায়, 18 মনে হয়, 3 8 54, তাহলে 1 হলো 18। উত্তর যদি চাই চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ হলো 4, 4 দ্বারা গুণ করব। যদি চাই চলতি দায় হচ্ছে 1, 1 দ্বারা গুণ করব। 1 দিয়ে গুণ করা আমাদের কাছে ইজি, তাহলে আগে আমরা দেখি 18,000 অপশনে কোথায়, এখানে আছে, তাহলে এটাই আমার কাছে आंसर, আমরা বাকিটা গুণ করব না। ঠিক আছে, এভাবে স্কিপ করে আমরা সলভ করা ট্রাই করব। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের পরিমাণ জানতে চেয়েছে। আপনি দেখেন সবার আগে মজুদ ছিল 200 একক ইন্টু 15 টাকা, তারপরে 250 একক ইন্টু 16 টাকা করে আপনি পণ্য কিনেছেন, আর বিক্রি করছেন কত? 215 একক। তাহলে আপনি মোট কিনেছেন কত? আপনি মোট কিনেছেন 450 একক, বিক্রি করেছেন 215 একক, বাকি থাকলো 235 একক। তার মানে এই যে সমাপনী মজুদ সেটা হলো 235 একক। টাকা কত এটা লিখবো আমরা। এখন দেখেন ফিফো পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়ে গেছে, তাহলে আপনার হাতে আছে কোনটা? যেটা হয় নাই শেষেরটা,
শেষে কোনটা? শেষে কিনেছি আমি 16 টাকা করে এইটা, তাহলে এটাকে গুণ করবো আমরা 16 দ্বারা। এই গুণটা আমাকে জাস্ট আলাদা করে করতে হবে, করলে আমরা উত্তর পেয়ে যাবো। এবং এই উত্তর করার সূত্র আছে, যেমন এই যে 235 ইন্টু 16, দেখেন 5 6 30 0, তার মানে অ্যান্সারটা হবে এইটা, না হলে এইটা। প্রথম কাজ শেষ। তারপরে 3 6 18 এবং 3 21, 8 থেকে 2, 6 2 12 এবং 2 14, 235, 0 6 7 3, এটা হচ্ছে আনসার। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য বেশি হবে আমাদের নিট মূল্য বা পুস্তক মূল্য থেকে, এটাই তো কথা। বিক্রয় মূল্য যখন পুস্তক মূল্য থেকে অধিক হবে, এই তো এই নম্বরে দেওয়া আছে। প্রশাসনিক উপরিব্যয় হিসেবে গণ্য হবে না। সুপারভাইজারের বেতন, সুপারভাইজার গুরুত্ব প্রশাসনিক না, এটা কারখানা উপরিব্যয়। পথ্য কাঁচামাল দেওয়া আছে, এটসেট্রা দেওয়া আছে, এটা নিয়ে আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই সকল ভিডিও দেখবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সলভ দিয়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সলভ দেওয়া আছে গ্রুপে। কোশ্চেনের সলভ দেখলে আপনি দেখবেন অনেক কোশ্চেন একই প্যাটার্ন ধরে ধরে আসছে। যেমন এই কোশ্চেনটা আগের মতো, আমরা জানি যত প্রকার কাঁচামাল থাকে সেই কাঁচামাল ক্রয় এর সাথে কোনো প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পেয়ে যাই মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আপনি কারখানা উপরিব্যয় যা থাকবে, কারখানা উপরিব্যয় যোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন উৎপাদন ব্যয়। ঠিক আছে, এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। আর রূপান্তর ব্যয় বের করার সূত্র কি? এই কাঁচামালটা যদি আমরা বাদ দিয়ে দিই, শুধু এতটুকু যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব রূপান্তর ব্যয়। এই অঙ্কটা রূপান্তর ব্যয় দিয়ে হবে। কেন? এখানে রূপান্তর ব্যয় দেওয়া আছে 80,000 টাকা। প্রত্যক্ষ কাঁচামাল এটা তো আসবে না, বাদ। প্রত্যক্ষ মজুরি 32,000 এবং এই যে বিক্রয় উপরিব্যয় এটাও আসবে না, বাদ, এটা তো পরের ধাপ। তাহলে কারখানা উপরিব্যয় কত? রূপান্তর ব্যয় 80,000, প্রত্যক্ষ 32 হলো, কারখানা কত? এই দুটো গ্যাপ 48,000। এই হলো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকল ভিডিও দেখবেন, খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং লার্ন ইস্যুর সাথে থাকবেন। ধন্যবাদ।